KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আজকে আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিন আলোচনা রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিন আপনাকে স্বাগত। কিন্তু গতকালও আমরা করেছিলাম এবং আজকে যখন আরও ডেভেলপ হয়ে গিয়েছে বিষয়টা, ভারতের ইতিহাসে এরকম বড় বিমান দুর্ঘটনা আজ পর্যন্ত হয়নি। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মারা গিয়েছেন এবং সবচেয়ে খুশির খবর বলা যেতে পারে এই এত একজন মাত্র মানুষ জীবিত রয়েছেন। অবশ্যই এই ঘটনাকে কিভাবে বলবেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মর্মান্তিক। স্বাধীন ভারতবর্ষ কেন, আমি পরাধীন ভারতবর্ষ এই ধরনের ঘটনা কখনো ঘটেনি, এই লেভেলে এরম অ্যাভিয়েশনের এরম ট্র্যাজেডি কখনো হয়নি। এবং এখনও বোঝা যাচ্ছে না যে ডাবল ইঞ্জিন কী করে বিকল হতে পারে। যারা প্লেনে নিয়মিত ট্রাভেল করেন তারা জানেন যে কতগুলো বেসিক হাইজিন থাকে। প্রথমেই পাইলট বসার আগে চেক করে নেন, তার আগে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার চেক করে নেন। আমি আজকে এয়ার ইন্ডিয়ার একজন উচ্চপদস্থ একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে এটা কি করে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার কে ছিলেন, নাকি ওই যেটা আলোচনা হচ্ছে যে টার্কিশ টেকনোলজিতে তাদের টিমটা ওটা দেখছিল। ত্রুটিটা যে ডাঙায় হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ত্রুটিটা ওপরে হয়নি। কারণ পাইলট মোটামুটি চেক করে নিশ্চিন্ত ছিলেন। এবং তাকে একটা জিনিস, অনেক কিছু জিনিস তো পাইলটের পক্ষে সমস্ত কিছু বসে চেক করা সম্ভবপর নয়। খুবই অবিশ্বাস্য একটা ঘটনা, খুবই মর্মান্তিক। এবং আজকে আমি ইনগানসে দেখছিলাম ক্রিকেটারদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে সাধারণভাবে এই টার্বুলেন্স নিয়ে খুবই আলোচনা হয়। আমায় যদিও একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে একমাত্র পাইলটের নাম কলিন ক্রফট, এবং তিনি আমায় বলেছিলেন এরকমই একটা টার্বুলেন্সের আড্ডায়, যে আড্ডাটা শুরু হয়েছিল টাইগার পাটাউডিকে ঘিরে। কারণ পাটাউডি টার্বুলেন্স এত ভয় পেতেন যে পাটাউডি কলকাতা আসতেন রাজধানী এক্সপ্রেসে চেপে। আমি একবার রাজধানী এক্সপ্রেসে ওকে আনতে গিয়েছিলাম এবং আমার যখন বলা হয়েছিল যে পাটাউডিকে আনতে যেতে হবে, আমি তো হাতে চাঁদ পেয়েছিলাম যে পাটাউডিকে আনতে যাব। তাই বললাম এয়ারপোর্টে চলে যাচ্ছি। বললেন এয়ারপোর্টে নয়, হাওড়া স্টেশনে। পাটাউডি হাওড়া স্টেশনে? তার কারণ হচ্ছে উনি প্লেনে চাপতে ভয় পান, তাই উনি ট্রেনে আসছিলেন। তো বা আসতেন এবং যেতেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে উনি যখন বিদেশ যান, স্পেশালি ইংল্যান্ড যেতেন বছরে একবার, তখন কি করেন? বুঝলেন, তখন উনি ওই লাউঞ্জে ড্রিঙ্ক করেন এবং করে এমনভাবে থাকে যাতে প্লেনে উঠেই উনি ঘুমিয়ে পড়তে পারেন, যাতে টার্বুলেন্সটা না হয়। এই গল্পটা আমার কাছ থেকে শুনে কলিন ক্রফট বলেছিলেন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বত্রাস বোলার এবং প্রচুর প্লেন চালিয়েছেন, যে পরের বার দেখা হলে পাটাউডিকে বলবেন যে মাঝ আকাশে কিন্তু ঝুঁকিটা অনেক কম। ঝুঁকিটা হচ্ছে মেইনলি যখন তুমি বিমান টেক অফ করছো এবং বিমান ল্যান্ড করছো। ক্রফট এরকম একটা ফ্লাইটের কথা বলেছিলেন, যে ফ্লাইটটা ওয়েস্ট ইন্ডিজের ছোট বিমান, সেটা একদম ল্যান্ড করলো, যাত্রীরা হাততালি দিলেন, কয়েক মিনিটের মধ্যে দেখা গেল সবাই মারা গেছে, 107 জন মারা গেছে। খুবই মর্মান্তিক, কিছু বলার নেই। আমি ক্রিকেটারদের মধ্যে দেখেছি, পাটাউডি শুধু নন, আরো কয়েকজনকে দেখেছি যারা যথেষ্ট টার্বুলেন্সকে ভয় পান। ভয় যিনি পান না একজন, তার নাম লিয়েন্ডার পেস, যিনি সারা পৃথিবী জার্নি করেন। একটা বারুচ থেকে একটা ডেভিস কাপের জার্নিতে আমি লিয়েন্ডার পেসের সঙ্গে ছিলাম, যেখানে প্লেনটা লাফাচ্ছিল বললে কম বলা, শুধুই লাফাচ্ছিল। অ্যাকচুয়ালি প্লেনটা যতটা না যাচ্ছিল তার চেয়ে বেশি লাফাচ্ছিল। যাত্রীরা অনেকে প্রাণ ভয়ে চিৎকার করছিলেন। আমি লিয়েন্ডার পেসকে দেখে খুব ভরসা পাচ্ছিলাম, কারণ উনি খুব নির্বিকার বসেছিলেন। পরে উনি আমায় বলেছিলেন উনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন এবং লাফানো ফ্লাইট উনি আগেও দেখেছেন। হ্যাঁ, সেটার থেকে বড় কথা আরেকটা যেটা গল্প, সুন্দর গল্প বললেন, সেটা জানা গেল। কিন্তু আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে এখন যারা ভারতীয় ক্রিকেটের, রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা কি কখনো টার্বুলেন্সে ভয় পেতেন? এরকম কোনো এখন অনেকে কি করেন, এখন অনেকের একটা ইনবিল্ড সিস্টেম হয়ে গেছে যে যারা রিল্যাক্স করতে যান তারা প্লেনে উঠে ঘুমিয়ে পড়েন। অনেক স্টারদের দেখেছি, অভিনেতা অভিনেত্রী, তারাও একই জিনিস করেন, অনেকে প্লেনে উঠে ঘুমিয়ে পড়েন। আর যারা ঘুমন না টার্বুলেন্সে, তারা সিনেমা দেখেন। এখন তো সিনেমা দেখাটা খুব প্রচলিত আছে। অনেক প্লেনে তুমি অনেক সময় এমিরেটসের অনেক ফ্লাইটে তুমি সেখান থেকে চ্যাট করতে করতেও যেতে পারো। অর্থাৎ তুমি মাঝ আকাশে হয়তো 30,000 ফিটে, সেখান থেকেও তুমি প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখছো। কাজে নানাভাবে যারা ভয় পান তারা ইউজুয়ালি নানাভাবে নিজেদের ব্যস্ত রাখেন অথবা ঘুমিয়ে পড়েন।
একদমই তাই। অনেক কিছু জানতে পারলাম গৌতমদার সঙ্গে আলোচনা করে এই টার্বুলেন্স নিয়ে। তবে অবশ্যই যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং এই ভাষা নেই এক কথায় বলতে গেলে। সবচেয়ে ট্র্যাজিক হচ্ছে যে ওই ডাক্তারি ছাত্ররা যারা পাশের ওখানে লাঞ্চ করছিল, তুমি ভেবে দেখো তারা প্লেনেও নেই, পাশের একটা বিল্ডিং এ জাস্ট অকালে তাদের প্রাণ গেল। একদমই তাই, খুবই মর্মান্তিক। এই ঘটনার কোনো ব্যাখ্যা সত্যি দেওয়ার মতো নয়, বেদনাদায়ক ঘটনা এবং কালো দিন বলা যেতে পারে এক কথায়। তো এই আলোচনাতে তো আমরা অবশ্যই থাকবো। তবে যেহেতু স্টেডিয়াম বুলেটিন, আমাদের খেলার খবরে তো ফিরতেই হবে এবং গৌতমদা যেহেতু রয়েছেন অবশ্যই ফিরবো। যেহেতু রিসেন্ট ক্রিকেটারদের নিয়ে আলোচনা করলাম, রোহিত শর্মা, বিরাট কোহলি যারা আছেন তারা কিভাবে কাটান প্লেন সফর, তারা কিভাবে করেন। তবে পাওয়ার্ড বাই SNU আর কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভারের এই যে স্টেডিয়াম বুলেটিন, তা সবার আগে এই আজকের এপিসোডে প্রথম প্রশ্ন গৌতম দাকে, যে একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে IPL টিমে যারা IPL ইয়েতে খেলেন ফ্র্যাঞ্চাইজিতে কারা ভয় পান, উত্তর হচ্ছে আমি বলতে পারবো না, কারণ ওরা তো নিজস্ব জেটে ট্রাভেল করেন, সেটা আমরা দেখার সুযোগ হয়। একদমই তাই, সত্যিই তাই। তবে সে বিষয়ে আমরা আরো আলোচনা করব, কিন্তু আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রথম প্রশ্নটা গৌতম দাকে করে ফেলি। গৌতম দা, রবি শাস্ত্রী একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়া সফরের পর বিরাট কোহলিকে অধিনায়ক করে দেওয়া উচিত ছিল টেস্টের। কোথাও গিয়ে কি রিটায়ারমেন্টের জন্য একটা অন্যতম কারণ বিরাট কোহলির এটা? আমি শাস্ত্রীর ইন্টারভিউটা প্রথমে দেখিনি, আমি ওর কোটটা দেখেছি যে আই উড হ্যাভ মেড বিরাট দ্য ক্যাপ্টেন আফটার দ্য অস্ট্রেলিয়ান ট্যুর। আজকে ইন্টারভিউটা দেখছিলাম আমি ইনস্টাগ্রামে। ইন্টারভিউ অনেক সময় কি হয়, তুমি শুধু কোটটা দেখো, তুমি শরীরী ভাষাটা দেখো না, ছোট দু একটা শব্দ দেখো না। একটা শব্দ বলেছেন কমিউনিকেশনটা অনেক বেটার হওয়া উচিত ছিল, সবচেয়ে সিগনিফিকেন্ট শব্দ। কার কথা বলছেন? গৌতম গম্ভীরের কথা বলছেন, যে কমিউনিকেশন অনেক বেটার হওয়া উচিত ছিল কোহলির সঙ্গে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে রবি শাস্ত্রী যিনি বিরাট কোহলির এত ক্লোজ, তার মানে তিনি বলছেন যে ওই সময় যদি কমিউনিকেশন বেটার হতো, যদি কোহলিকে ক্যাপ্টেন করে দেওয়া হতো, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। এবং সত্যি সিরিজ আমি জানি লর্ডস থেকে একজন খেলা দেখতে গেছেন আমেরিকার ডেট্রয়েট থেকে, খেলা দেখতে গেছেন ওখানে ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এবং তারপরে ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট ম্যাচটা দেখবেন। তিনি জেনেই গেছিলেন যে ওয়ার্ল্ড সিরিজ ফাইনালে ভারতকে দেখতে পাবেন, যদি না পান অ্যাটলিস্ট ইংল্যান্ডের সঙ্গে প্রথম সিরিজে কোহলিকে দেখবেন। ভারতকে দেখা যতটা ইম্পর্টেন্ট, কোহলিকে দেখা ততটাই ইম্পর্টেন্ট। এখন তারা ভাবছেন যে আমরা এখন কি করব, দুটো টিকিট বিক্রি করাও ডিফিকাল্ট, কারণ বিরাট কোহলি ছাড়া অনেকেই কিন্তু খেলা দেখার মানে খুঁজে পান না ক্রিকেটে। ঠিক, এবং সেখানে তিনি এরমভাবে চলে যেতে হলো। বাই দ্য ওয়ে, আজকে গৌতম গম্ভীর ফেরত এসছেন ভারতে, তার মা ICUতে হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ভারতীয় ক্রিকেটেরও হার্ট অ্যাটাক হয়েছে। ভারতীয় টিমের বিরাট কোহলি এভাবে অবসর নিয়ে নেওয়া, ভারতীয় টিমে হার্ট অ্যাটাক হয়েছে, বিরাট কোহলি অবসর হয়, এই আলোচনা অবশ্যই থাকবো। তবে একটা সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। আমরা যে আলোচনায় ছিলাম গৌতম গম্ভীর নিয়ে, তো আলোচনা চলছিল। তবে সবচেয়ে বড় কথা, আমরা যখন আলোচনা করছি তখন WTC চলছে, 282, মানে অস্ট্রেলিয়া যদি টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা 282 রান করলে জিতবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দুদিনে 30টার বেশি উইকেট পড়ে গিয়েছে। পিচ কি এক হাত করে সুইং করছে, কি বলবেন গৌতম দা এই WTC পিচ এবং এই যে 282 রানের টার্গেট? 282, আমি যখন জাস্ট এই স্টুডিওতে ঢুকছি, 5 রানে নো লস সাউথ আফ্রিকা, মানে 277। লর্ডসের ইতিহাসে 200 রানের ওপর চেস করে 4 বার মাত্র কোনো টিম জিতেছে। মনে রাখতে হবে অপোনেন্ট অ্যাটাকটা হচ্ছে হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। সাউথ আফ্রিকার পক্ষে একদমই সহজ হবে না। সাউথ আফ্রিকা যদি আবার এই ম্যাচটা হারে, তাদের লোকে চোকার্স বলবে। এবং ফার্স্ট ইনিংসে যেভাবে তারা ভেঙে পড়লো, চোকার্স বলাই উচিত, কারণ 138 করে আউট হয়ে গেছে। ওই রানটা অস্ট্রেলিয়াকে এত ভালো বোলিং করার পর 138 রান দক্ষিণ আফ্রিকার পক্ষে খুবই কম রান। এবং মিচেল স্টার্ক সেকেন্ড ইনিংসে কিরকম ব্যাট করেছেন, মিচেল স্টার্ক হাইয়েস্ট করে 58, অ্যালেক্স ক্যারি করেছেন 43। এই পার্টনারশিপটা অস্ট্রেলিয়াকে অ্যাবসলিউটলি টার্নিং পয়েন্ট। এবং এই জন্যই অস্ট্রেলিয়া যে পতনের মুখে, চাপের মুখে, অনন্ত স্ট্রেসের মুখে কেউ না কেউ কোথাও না কোথাও রুখে দাঁড়ায়। এই জন্যই এরা স্পোর্টসে এত ভালো। এবং এই ফাইনালি যদি আবার অস্ট্রেলিয়া যেতে, আবার সেই অস্ট্রেলিয়ার সেই কি বলবো স্পিরিটেরই জয় হবে, যে নেভার সে ডাই। ডেনিস লিলির কথায় শেষ বল অবধি কোনো ম্যাচ শেষ নয়। কিন্তু সাউথ আফ্রিকা এত ভালো সারা বছরটা খেলেছে ক্যালেন্ডার ইয়ারে, তাতে খুব আনফর্চুনেট হবে যদি তারা রানটা সাকসেসফুলি চেজ না করতে পারে। আপনার প্রেডিকশন কি, কে জিতবে WTC ফাইনাল? দেখো, আমরা যখন এই প্রোগ্রামটা দেখানো হবে ততক্ষণে হয়তো অনেকটাই হয়ে গেছে।
কিন্তু আমি এই ম্যাচ অস্ট্রেলিয়া এত ভালো কামব্যাক করার পরে অস্ট্রেলিয়া হারলে খুব আশ্চর্য হবে। না, গো ফর অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি, মানে 60-40 চান্স বলছেন না 70-30? গৌতম দা প্রেডিকশন 62-38 ফর অস্ট্রেলিয়া। 62-38 কিন্তু আমার বলছে অনেকটা এগিয়ে যাবে ম্যাচটা আমরা যখন বলবো। এটা অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে আছে, কারণ 282 তুলে জেতাটা একেবারেই সহজ হবে না। এবং স্পিরিটেড অস্ট্রেলিয়া যারা খাদের কিনার থেকে ফেরত এসছে, অস্ট্রেলিয়াকে একবার যদি অস্ট্রেলিয়া ফেরত আসে তোমাকে ওইখানেই শেষ করে দিতে হবে। একদমই তাই, একদমই তাই। এবং খুব ফেমাস গল্প আছে অস্ট্রেলিয়ান স্পিরিটটা কিরকম। রমেশ কৃষ্ণন একদিন একটা ম্যাচে খেলছেন, দূর থেকে রড লেভার পেছনে খেলা দেখছিলেন, ব্রেক হতেই তাকে রমেশকে ডাকলেন, ডেকে বললেন ডোন্ট টেক প্রিজনার্স রমেশ, কিল দেম। মানে কি না, কয়েদি করো না, একদম মেরে ফেলো। তুমি অপোনেন্টকে কয়েদি করে রেখেছো, সে আবার জীবনে ফেরত এসে তোমায় হারিয়ে দিতে পারে, আগেই মেরে ফেলো। এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান স্পিরিট। একদমই তাই। তবে গৌতম দা যা বিশ্লেষণ করলেন 62-38, তবে দেখা যাক। আমার যতদূর মনে হচ্ছে বোধহয় যেভাবে অস্ট্রেলিয়া ফিরে এসেছে, আমার মনে হয় WTC ফাইনাল এবং WTC ট্রফিটা বোধহয় আবারও প্যাট কামিন্সের হাতেই দেখা যেতে পারে, যদিও এখনও খেলা অনেক বাকি রয়েছে। তবে আবারও একটা বিরতি নিতে হবে, সময় হয়ে গেছে। সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনি কিছুক্ষণ আগে ইডেন থেকে এলেন, যখন শোটা শুরু করার আগে। বেঙ্গল প্রো টি20 লিগ ঠিক এখন কোন জায়গায় রয়েছে? গতকাল অভিষেক পোড়ানের টিম হেরে গিয়েছে, ভালো পারফরমেন্স করতে পারেনি। আজকে কীরকম ম্যাচ চলছে? আজকে ম্যাচ চলছে, ম্যাচটা বৃষ্টিতে আটকে গিয়েছিল। ঋত্বিক চ্যাটার্জির টিম শাহবাজ আহমেদের টিমকে হারিয়ে দিয়েছে ডাকওয়ার্থ লুইসে। কিন্তু আমি বলবো যে সব মিলিয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমার মনে হয় শহরে আরো বেশি সাড়া পড়া উচিত ছিল, কারণ এটা হচ্ছে, তুমি ধরে নাও IPL এর ট্রায়াল। ধরো এখানে 8টা ফ্র্যাঞ্চাইজি টিম দিয়েছে। 8টা ফ্র্যাঞ্চাইজি মানে একটা থেকে যদি আমি 15 জন করে ধরি, তাহলে বাংলার বেস্ট 120 জন নাম দিয়েছে। এটা বাংলার বাইরে তুমি যদি এখানে লোকাল লিগ না খেলো বা নকআউট না খেলো তুমি খেলতে পারবে না। সো তুমি যদি, আমি ধরে নিলাম তুমি হরিয়ানায় থাকো কিন্তু বাংলায় খেলো, সো তাহলে তোমার বাংলায় খেলতে হবে। মানে রোহিত শর্মা চাইলেও খেলতে পারবে না, কি বিরাট কোহলি খেলতে পারবে না। সো এই বাংলার বেস্ট 120 জন, গোটা দেশে 6টা ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। আমি ধরে নিলাম 600 জনই সেখান থেকে, অন্য জায়গায় 8টা টিম নেই, আমি ধরে নিলাম 600 জন। এই 600 জন থেকে IPL এ পৌঁছবে 10 জন বা 15 জন, কারণ সমস্ত জায়গায় ফ্র্যাঞ্চাইজিগুলো স্কাউট পাঠাচ্ছে, স্পটার আসছেন, সিলেক্টর আসছেন, তারা দেখছেন যে কে ভালো খেলছে কে খারাপ খেলছে। সো এটা একটা দারুণ সুযোগ। আগেকার দিনে এই সুযোগটা বাংলা ক্রিকেটারদের সামনে আসতো ইরানি ট্রফির সময়। সিজন শুরুর আগে রেস্ট অফ ইন্ডিয়ার টিমে বেঙ্গলে যদি কেউ ঢুকতেন, কারণ বেঙ্গল চ্যাম্পিয়ন হতো না, রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে খেলতো, তখন প্র্যাকটিসের সুযোগ থাকতো না। সেপ্টেম্বর মাসে খেলা থাকতো, সেপ্টেম্বর অক্টোবরে কোনো রকমের ইনডোর প্র্যাকটিস করে যেতে হতো। এটা ভরা সিজনে এত বড় সুযোগ ক্রিকেটারদের সামনে যে দারুণ কিছু তুমি খেলো, এবং খেলে তুমি ন্যাশনাল সিলেক্টরদের, স্কাউটদের মেনলি ইমপ্রেস করো, যাতে তুমি IPL এ ঢুকে যেতে পারো। এটা হচ্ছে IPL এর আগে তোমার শেষ পাদানি। সো আমার মনে হয় যে এটা ঘিরে আরও সাড়া পড়া উচিত ছিল, পারফরমেন্স আরও বেটার হওয়া উচিত ছিল। এখন অবধি যেটা হয়েছে, এখন অবধি মোটামুটি গতবারের চ্যাম্পিয়ন মুর্শিদাবাদ, তারা একটা ম্যাচ জিতেছে। যুগ্ম চ্যাম্পিয়ন ছিল মালদা, তারা একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ জিতেছে। এরকম তুমি যেরকম বললে অভিষেক পোড়েলের টিম হেরে গেছে, আবার লক্ষ্মীরতন শুক্লা যে টিমের তিনি মেন্টর, সেই টিমটা জিতেছে। লক্ষ্মীরতন শুক্লার ছেলে অগস্ত্য শুক্লা ডেবিউ করেছেন কালকে, এবং খুব ভালো লাগে যখন এই 15, 16, 17 এই ধরনের প্লেয়াররা যখন পারফর্ম করেন, তখন সামনে অনেকটা রাস্তা দেখতে পাওয়া যায়। এবং এরম দু একজন কিন্তু পারফর্ম করছেন, এবং স্কাউটরা কিন্তু এখন ইডেন গার্ডেন্সের আশেপাশে ঘুরঘুর করছেন। নাইট রাইডার্সের স্কাউট আছে কিনা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কিন্তু শুনেছি অন্য টিমের দু একজন আছে। খুব খুব বেদনাদায়ক বিষয় হলো যে নাইট রাইডার্সের কোনো স্কাউট আছে, আমি জানি না আছে কিনা, হয়তো থাকতে পারে। মানে একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে মহিলা প্রেজেন্টারদের হিল পরে ঢোকা সুজন মুখোপাধ্যায় নিষিদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ অজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কি মাইসোরের পর সুজন মুখোপাধ্যায় এখন তিনি, এবং হয়তো ঠিক কারণেই বলেছেন, তিনি স্টেডিয়াম বুলেটিনকেও বললেন যে ওই পেন্সিল হিল পরে ঢুকলে সফট আউটফিল্ডে অনেক সময় গর্ত হয়ে যায়, এবং সেই গর্তে প্লেয়ারদের বল ধরতে অসুবিধা হয়। তাই হিল মোটামুটি ইন্ডিয়ান্স চত্বরে হিলটা নিষিদ্ধ হয়ে গেছে, স্পোর্টস শু পরে, নর্মাল স্নিকার্স পরে ঢোকা যেতে পারে। তাহলে বুঝতেই পারলেন যে কি পরে যেতে হবে, সেটাও স্টেডিয়াম বুলেটিন থেকে গৌতমদা বলে দিলেন। এবং আরেকটা বিষয় অবশ্যই যে গৌতমদা কিন্তু জোহরির চোখ, আপনি কি দেখতে পেলেন যে কোনো একজন প্লেয়ারকে খুব ভালো লাগলো, এরকম 2-3 দিন তো সবে শুরু হয়েছে, কাউকে পারফরমেন্স ভালো লাগলো? কালকে রাজা হালদার বলে, আমি বাঙালি কথা বলছি, মানে বাংলার ইয়েতে
রাজা হালদাবাড়ির ছেলে স্পিনার, খুব ভালো বল করছে, তাকে কেন জানি না জাস্ট দুটো উইকেট পাওয়ার পরে ক্যাপ্টেন তুলে নিলেন। সুদীপ ঘরামি, যিনি বেঙ্গলের টি-20 টিমের ক্যাপ্টেন, তিনি খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন। আর আজকে সবচেয়ে আশাপ্রদ ঈশান পোড়েল, যিনি ইনজুরি থেকে ফিরে এসে আজকে 3টে উইকেট নিয়েছেন। এগেন ঈশান পোড়েলের ক্যাপ্টেন, তাকে বল করালে মাত্র 3 ওভার, বল করার কথা 4 ওভারে, যে বোলার 3টে উইকেট নিচ্ছে সে তো পুরো কোটাটা করবে। কিন্তু ঈশান পোড়েলকে দেখে আজকে মনে হলো যে আবার কিন্তু কামব্যাক ট্রেলে তিনি রয়েছেন। সো শুধু অভিষেক পোড়েল হচ্ছে, আরও একটা পোড়েলের নামও হয়তো আগামী দিনে শোনা যাবে। একদমই, ঈশান পোড়েল এবং অভিষেক পোড়েল দুজনের নামই হয়তো দেখতে পাবো, এবং আগামী দিনে আইপিএল বা ইন্ডিয়া টিমে হয়তো দেখলে অবাক হবার মতো কিছু থাকবে না, কারণ এই স্কাউটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখা যাক কি হয়, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে ক্রিকেট থেকে এবার একটু বোধহয় গৌতম দা আমাদের ফুটবলে যাওয়া উচিত। ভারতীয় ফুটবলের যে র্যাঙ্কিং সেটা নেমে গিয়েছে, তবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। এই আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাবার আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং যদি দেখেন তাহলে 27 ধাপ নেমে গিয়েছে। কোচ নিয়ে এত জল্পনা চলছে, কে হতে পারে পরবর্তী কোচ, সব কিছু নিয়ে গৌতমদার সঙ্গে আলোচনা আসবো। গৌতমদা, ভারতীয় ফুটবল এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? ডামাডোল তো চলছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম খুব ভালো হলো। কল্যাণ বোধহয় ভারতীয় ফুটবলে জেনুইন কল্যাণ করতে পারবেন। নিজে ফুটবল খেলেন, এত ব্রাইট একজন ছেলে, তার একটা বিভিন্ন ব্যাপারে দর্শন আছে, এমনকি ধর্মের ওপর বই লিখেছেন, অনেক মানুষের সঙ্গে পরিচয় আছে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে কল্যাণ চৌবে অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্ট করেছেন। এমন কোনো ঝলকানি তার আমলে দেখা যায়নি যেটা দিয়ে বলা যেতে পারে যে ভারতীয় ফুটবল সামনের দিকে এগোচ্ছে। যে জায়গাগুলো থেকে প্লেয়ার তৈরির কথা ছিল সেগুলো হয়নি। আমি এখনো মনে করতে পারি পিকে ব্যানার্জি 83 সালে এশিয়ান গেমসে হারার পর, 82তে হারার পর 83তে একটা ফেডারেশনের কাছে একটা প্রজেক্ট রিপোর্ট দিয়েছিলেন যে কি করলে প্লেয়ার উঠবে। আমার মনে হয় ওটা উইপোকাতে নিশ্চয়ই খেয়ে ফেলেছে, এবং কারণ ওটা চমৎকার ছিল। উত্তর পূর্বাঞ্চলে যেতে হবে, কোথা থেকে প্লেয়ার তুলতে হবে। এই যে স্পটারদের কথা বলছিলাম, ভারতীয় ফুটবলের স্পটার এবং নাইট রাইডার্সের স্পটাররা একই রকম। এর দুজনকে বঙ্গরত্ন দিয়ে দাও। এবং এরা কোথায় থাকেন, কি কাজ করেন কেউ জানে না। তুমি নাইট রাইডার্সের কোনো স্কাউট কি একটা দারুণ কাউকে বেছে এনেছে তুমি আজ অব্দি শুনবে না। আর ভারতীয় ফুটবল ফেডারেশনও কাউকে বেছে ফেলেছে জানি না। আমার মতে সুনীল ছেত্রীকে যখন রাজি করিয়েছ তুমি, ওকে বলো ভারতীয় দলের কোচ হতে, কারণ বিদেশি এনে যেভাবে পেছোচ্ছে, হয় ভারতীয় দলের কাউকে আনো, খলিল জামালকে আনো, অথবা এমন কাউকে আনো যে ভারতীয় ফুটবলটা বোঝে। আমার একবার ভারতীয় দলের ম্যানেজার হয়ে গিয়েছিলেন গৌতম দাশগুপ্ত কলকাতা থেকে, ভারতীয় বোর্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে জন রাইট মিটিংয়ে কি বলে টিমের 50% বুঝতেই পারে না, কারণ ওরকম জড়ানো ইংলিশ। যে লোকটা জালান্দার থেকে এসছে, যে লোকটা ইউপির প্রত্যন্ত এলাকা থেকে এসছে, সেও ইংলিশ বুঝবে কি করে? তাই ভারতীয় যারা তোমার সঙ্গে কথা বলতে পারে, যাদের কথাবার্তা তুমি বোঝো। বিদেশি কোচ অনেক হয়েছে, বিদেশি কোচ এনে বিদেশি কোচ কোথায় নিয়ে গেছে আমরা জানি। হয় বাইচুং ভুটিয়াকে বলো যে টিমের দায়িত্ব নাও, এমন কাউকে তোমার দায়িত্ব দিতে হবে কোচ হিসেবে যে ভারতীয় ফুটবলটাকে বোঝে, ইন্সপিরেশনাল, যে নিজে খেলেছে, যে সমস্যাটা বোঝে। কিন্তু কল্যাণ চৌবে তো বাইচুং ভুটিয়াকে কখনো দেবেন না দায়িত্ব, কারণ তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইলেকশনে। সুনীল ছেত্রীকে খেলিয়ে কোনো লাভ নেই, খেলে তো কিছুই লাভ হচ্ছে না। ভারতীয় ফুটবল ক্রমশ নামছে। হংকংকে তুমি হারাতে পারছো না। এবং খুব ভালো যে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, বলরাম তিনজনেই মারা গেছেন, নইলে আবার মারা যেতেন হংকং এর সঙ্গে এইসব ম্যাচ দেখে। তো কোথাও মনে হয় যে কোচের ব্যাপারে এবার ভারতীয় কোচের কাছে ফিরে যাওয়ার সময় হয়েছে। একদমই তাই, ভারতীয় কোচের কাছে ফিরে যাওয়ার সময় এসে গেছে। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এশিয়ান কাপে এখনও কিন্তু ভারতের যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4টি ম্যাচ বাকি, 4টে ম্যাচ জিততে হবে ভারতকে, তাহলে 13 পয়েন্ট হবে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তোমার মতো ভারতীয় ফুটবল প্রেমী আমি দেখিনি, কারণ কোচ অলরেডি রেজিগনেশন করে বসে আছেন, এবং 29শে জুন সম্ভবত সেই পদত্যাগপত্র গৃহীত হয়ে যাবে। তারপরে কে কোচিং এশিয়ান কাপে নিয়ে যাবেন আমি জানি না। তুমি আনঅফিশিয়ালি কি সুনীল ছেত্রী টিমের দায়িত্ব নিচ্ছে? এটাও কিন্তু সেই প্রশ্ন উঠছে। গৌতমদা কিন্তু সেই প্রশ্ন আমি জাস্ট একটা জেনারেলি বললাম। আর নইলে কল্যাণ চৌবে নিজেই দায়িত্ব নিন না, উনি তো গোলকিপার ছিলেন, ভারতীয় দলের খেলেছেন, উনি নিজেই দায়িত্ব নিন, উনি নিজে টিমকে নিয়ে যান না। কে বারণ করেছে? ফেডারেশন প্রেসিডেন্ট হলে তুমি টিমটা অঘোষিতভাবে দেখো, এর চেয়ে খারাপ তো আর কিছু হতে পারে না। একদমই তো ফেডারেশন থাকারই কোনো প্রয়োজন নেই যদি যেভাবে ভারত নিচের দিকে যাচ্ছে। এরপরে কবে 200-তে হিট করবে সেটাই প্রশ্ন।
তবে এই ভারতীয় ফুটবল নিয়ে হচ্ছে, তবে একটা জিনিস গৌতমদার কাছ থেকে খুব জানতে ইচ্ছা করছে গৌতমদা, সেটা হচ্ছে মানে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কলম্বিয়া ম্যাচে মেসি রেগে গিয়েছিলেন, ঝামেলায় জড়িয়েছেন রদ্রিগেজের সঙ্গে। কোথাও গিয়ে কি মেসি এবার টেম্পটেড হয়ে যাচ্ছেন? ওয়ার্ল্ড কাপটার যত এগিয়ে আসছে কোথাও গিয়ে কি খিদেটা বাড়ছে নাকি কোথাও একটা? আমি একজন চূড়ান্ত মেসি ভক্ত হিসেবে মনে করি যে যেরম মেসি শেষ করেছেন তাতে মেসির পরে বিশ্বকাপ খেলার দরকার নেই। আর আরেকটা বক্তব্য, আরেকটা পার্ট বলে যে মেসিকে যতক্ষণ দেখা যায় তত ভালো, কিন্তু আমি জেনুইনলি মনে করি মেসি যেখানে শেষ হয়েছে এরপরে আরও বয়সটা বেড়ে যাবে আগামী বছরে, সেই ফিটনেস হয়তো একটু হলেও কমবে, সে সময় তাকে যদি ধরে আটকে দেওয়া হয়, মেসি যদি আর্জেন্টিনা আগে চলে যায়, বিদায় নেয়, সেটা দেখাটা অনেক বেশি মর্মান্তিক হবে। কিন্তু লায়নেল মেসি তিনি নিজে জানেন, একজন চ্যাম্পিয়ন, জানেন তিনি কেন খেলছেন, কি খেলছেন। আমাদের যখন মনে হচ্ছে রজার ফেডারারের খেলা দরকার নেই, তখনও ফেডারার খেলেছেন, কাজে মেসি জানেন কি করতে হবে। একদমই তাই। আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে, তবে একটা বিষয় টাচ করে যেতেই হচ্ছে, সেটা না করলেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন হয়েছে মিরাজ, শান্তকে বসিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে আপনি কি বলবেন? আমি শুধু বলবো যে ঠিক যে জন্যে বাইচুংকে ভারতীয় ফুটবলের দায়িত্ব দেওয়া হবে না, ঠিক সেই একই ধরনের কারণে মাশরাফি মুর্তাজাকেও বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব দেওয়া হবে না। তো মাশরাফি মুর্তাজা এমন একজন মানুষ যাকে সবাই ভালোবাসে ক্রিকেট মহলে, কিন্তু এখন রাজনৈতিক হলাহল এমন দিকে যে মাশরাফি লিটারেলি আত্মগোপন করে আছেন, তার বাড়ি আক্রান্ত হয়েছিল। মাশরাফি, সাকিব, এরা হচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি বাংলাদেশ ক্রিকেটের বলতে গেলে। এই ধরনের ক্রিকেটার না এলে না তুমি টিমটাকে ঠিক রাস্তায় নিয়ে যেতে পারবে না। আবার বলছি, বিদেশি কোচ এসে কোনো লাভ নেই। তোমার বিদেশি কোচ একটা পর্যায়ে তোমার ক্রিকেট গেছে, তখন তোমাকে এগিয়ে দিতে পারে, জুনিয়র লেভেলে কাজ করতে পারে। সিনিয়র লেভেলে এই সময় বাংলাদেশের দরকার একজন এমন কারুর যিনি নিজে ক্রিকেটটা বাংলাদেশ হয়ে খেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। সেটা হয় মাশরাফি, নয় সাকিব, এবং আনফর্চুনেটলি দুজনের কেউ, এবং তামিম ইকবাল, তারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। জানি না বাংলাদেশ ক্রিকেটে কি করে সমাধান হবে। ক্যাপ্টেনই বদলাবে, সমাধান হয়তো হবে না। সত্যি তাই, হয়তো ক্যাপ্টেনই বদলাবে, সমাধান হবে না। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে চাই। গৌতমদা, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই স্টেডিয়াম বুলেটিনের সঙ্গে থাকুন, আর কলকাতা টিভি দেখতে থাকুন রাত দিন 7 দিন।